নাচিতে নাচিতে হে সুন্দরী কমলা হালিয়া হালিয়া পরে রে ভালো কইরা বাজাও গো দোতরা সুন্দরী কমলা নাচে ভালো কইরা বাজাও গো। হাই, আমরা ক্রসউইন্ডস। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। উই আর ভেরি প্রাউড অফ কমিউনিটি রেডিও JU, কারণ এরা অনেক সোশ্যাল ইস্যুস নিয়ে প্রোগ্রাম করে, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করে, এমনকি স্কুল ড্রপ আউটসদের নিয়েও আমি প্রোগ্রাম শুনেছি। এবং সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে তারা নতুন ট্যালেন্টদের নিয়ে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, তাতে তারা এসে নিজেদের গান তারা শোনায়। এবং এমনকি এমনও প্রোগ্রাম হয় যেখানে একজন গৃহবধূ হয়তো গান করেন, তাকে কেউ চেনেন না, তাকেও সুযোগ দেওয়া হয় এখানে এসে কমিউনিটি রেডিওতে প্রোগ্রাম করার। সুতরাং এটা খুবই সুন্দর একটা ভেরি গুড স্টেপ, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ কমিউনিটি রেডিও JU। উই আর রিয়েলি গ্রেটফুল যে কমিউনিটি রেডিও JUর মতো একটা জিনিস কলকাতাতে হয়েছে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU at 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য আর সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। আর আজকে কবিতার কথা নিয়ে আমি রয়েছি সত্যজিৎ আপনাদের সঙ্গে। শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। রয়েছি সংস্কৃতি অনুষ্ঠানে, আর কবিতার কথা বলতে, কবিতা শুনতে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি খুব পরিচিত নাম, পরিচিত মুখ, প্রণতি ঠাকুর। প্রণতিদি, তোমাকে স্বাগত জানাই। আর কিংবদন্তির কথা বলছি বলে শুরু করলাম, আরও আজকে মনে হলে যে এটা বলি, যেহেতু তুমি আজকে এসছো বা তুমি আজকে আসবে সেটা জেনে। না, আমি তো ঠিক কিংবদন্তির পর্যায়ে পড়ি না। আমার যা বয়স, ধরো আমি মানে অনেক ছোট থেকেই তো তোমাকে দেখে আসছি, মানে টেলিভিশনের পর্দায় বা অন্যান্য মঞ্চে। আজকে তোমাকে পেয়েছি, মানে আমি সত্যি তোমাদের দেখেই তো শিখছি। হ্যাঁ, সেটা ঠিক কথা। শেখার শুরুটাও তোমাদের দেখেই। আসলে সত্যজিৎ, টেলিভিশনের পর্দায় তোমরা দেখছো, তার কারণ হচ্ছে তোমরা এই প্রজন্মের মানুষ। আমার শুরুটা কিন্তু টেলিভিশন দিয়ে নয়, আর প্রণতি ঠাকুর হিসেবেও নয়। আমার যা কিছু শুরু সবটাই আবৃত্তিকে ঘিরে, এবং তখন আমার বিবাহ পূর্ববর্তী পদবি ছিল মিত্র মুস্তাফি। সুতরাং আমি প্রণতি মিত্র মুস্তাফি হিসেবেই পরিচিত ছিলাম। তারপরে ঠাকুরবাড়িতে বিবাহ হয়, তো সুতরাং তারপরে আমি পদবি পরিবর্তন করি। আর দূরদর্শনের প্রায় জন্মলগ্ন থেকে যুক্ত, ঠিক কথাই, কিন্তু আবৃত্তি আমার প্রথম ভালোবাসা এবং শেষ। আবৃত্তি বলে মানে বাচিক শিল্পে সবকটি অঙ্গন, শ্রুতি নাটক, এমনকি মঞ্চ অভিনয়ও আমি করেছি, তারপরে সিরিয়ালে অভিনয় করেছি। সুতরাং ভালোবাসা যদি বলতে হয়, তাহলে মানে যার কাছে বারবার ফিরে যেতে ইচ্ছে করে জীবনের যে কোনো অনুভূতিতে, সেটা হচ্ছে কবিতা। একদমই। আর আমরাও একটু জানবো, তুমি বলছিলে যে আগে তোমার নাম ছিল প্রণতি মিত্র মুস্তাফি। মুস্তাফিটা কেন, আমি এটা ঠিক একটু জানবো, কিন্তু তার আগে একটু ছোট্ট করে কিছু শুনে নি শুরুতেই। হ্যাঁ, শোনি। যাকে ছাড়া আমাদের দিন কাটে না, যার ভাষায় আমরা কথা বলি, সুতরাং তার কথাতেই শুরু হোক। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বাহ, আরো শুনবো, আরো শুনতে ইচ্ছে করছে। তার আগে একটু শুনি যে কেন মিত্র মুস্তাফি? মিত্র আমাদের পদবী, আর মুস্তাফি হচ্ছে আমাদের পাওয়া উপাধি। আমাদের পূর্বপুরুষরা মানে মুসলমান আমলের সেই সময়ের জমিদারির কিছু ব্যাপার ট্যাপার ছিল হয়তো, মানে তাদের আমলে বোধহয় খাজাঞ্চি খানায় কাজ করতেন, বা অ্যাকচুয়ালি উচ্চারণটা হচ্ছে মুস্তৌফি। হ্যাঁ, তো অনেকের একটা ধারণা, মানে আমি এইসব অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি বিয়ের আগে, যে আচ্ছা কিছু মনে যদি না করেন একটু বলবেন যে আপনি কি আগে হিন্দু ছিলেন এখন মুসলমান হয়েছেন না আগে? আমি বললাম না, সেটা প্রথম কথা, হিন্দু মুসলমানের আসলে যেহেতু মানে পদবিটা ওই রকম, আমাদের মিত্র হচ্ছে আমরা, কিন্তু ওই সময় আমাদের হুগলি জেলায় সুখরিয়া গ্রাম, এবং এই গ্রামটি অত্যন্ত বর্ধিষ্ণু গ্রাম। কিছুদিন আগেই একটি পত্রিকায় আমাদের গ্রাম সম্পর্কে বেরিয়েছিল যে এত ছোট গ্রামের মধ্যে এত দেবী মন্দির। আমরা তো বাঁকুড়ার মন্দির নিয়ে মানে বহু চর্চা করি, হ্যাঁ, পোড়ামাটির কাজ, কিন্তু আমাদের মানে পূর্বপুরুষেরা যা মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন এবং তাতে যে অসাধারণ মানে পোড়ামাটির কাজ, এবং সেগুলো সংরক্ষণ কিছু কিছু হয়েছে, তবে অনেকেই সেইভাবে আর কোনো রকম অত বেশি আগ্রহী না থাকায় যা হয় অনেকটাই চলে গেছে, কিন্তু ইদানিং আবার সেগুলোকে রেস্টোর করা হচ্ছে। আর তুমি যখন তোমার গ্রামের কথা বলছো তখন তোমার একটু ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, যেখানে তোমার ছোটবেলাটা কেটেছে। ছোট থেকেই কি কবিতার সঙ্গে এই মানে যাপন? না, তা যদি বলতে হয় তাহলে সত্যজিৎ একেবারে উল্টো। আমি কিন্তু ছোটবেলায় অসম্ভব ডানপিটে ছিলাম, হ্যাঁ, এবং আমার যা কিছু আমি কোনোদিন মানে ইনডোর গেমস বলতে যা বোঝায় সেটা ওই হয়তো একটু ক্যারাম খেলতাম, লুডো টুডো অত বেশি খেলিনি, পুতুল তো খেলিই নি, মানে যেটা খুব অবাক করা কাণ্ড যে মেয়ে হয়ে জন্মেছি পুতুল খেললাম না। আমার সবই আউটডোর গেমস, এবং কলেজে আমি ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম, এবং আমার খেলাধুলা এবং স্পোর্টসে রেগুলার স্পোর্টসে সবকটা ইভেন্টে আমি নাম দিতাম আর প্রচুর প্রাইজ নিয়ে আসতাম। আমি বেলতলা গার্লস স্কুলের ছাত্রী ছিলাম। আমাদের স্পোর্টসে প্রাইজ দেওয়া হতো কিন্তু কাপ, মেডেল, শিল্ড এইসব দেওয়া হতো, মানে অন্য কোনো আইটেম নয়। তো মানে প্রাইজ আনতে পারতাম না এত বেশি, তো সুতরাং খুব হাতে পায়ে দুরন্ত ছিলাম। কবিতার সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না। যেটা ছিল কিছুটা সেটা হচ্ছে যে আমার নাটকটা আমাকে খুব টানতো। আচ্ছা, আমার মামা নাটক করতেন, যদিও তিনি অ্যামেচার, কিন্তু আমি দেখেছি আমার মামার বাড়িতে, যেখানে আমি বড় হয়েছি, যে মানে দিকপালরা এসে রিহার্সেল করছেন। তো সুতরাং সেটা আমাকে অনেক বেশি টানতো। আর স্কুলেই আমি অভিনয় করেছি, সংস্কৃততে অভিনয় করেছি, বাংলায় করেছি, কলেজেও করেছি। তারপরে আবৃত্তি বাড়িতে একটা চর্চা ছিল। আমার মা আবৃত্তি করতেন ঠিক বলবো না, কবিতা ভালোবাসতেন, কবিতা পড়ে আমায় শোনাতেন, আর আমার মামা খুব ভালো আবৃত্তি করতেন। ফলে তাদের কিছুটা মানে তারা জোর করে আমাকে নিয়ে এলেন। তাদের বক্তব্য হচ্ছে যে তোমার উচ্চারণ খুব ভালো, ছোটবেলা থেকেই নাকি আমার কথা খুব ঝরঝরে উচ্চারণ, আর জোরে জোরে পড়তাম। এখনকার তো কেউ আর পড়াশুনোটা কি মানে সেই যে উচ্চারণ করে দুলে দুলে জোরে পড়া সেটা তো হয় না, কিন্তু আমরা পড়তাম। আমার নাকি টোনাল কোয়ালিটি ভালো, আমার উচ্চারণ ভালো ইত্যাদি। সুতরাং তাদের ইচ্ছেতে আসার পরে আর ফিরে যাওয়া নয়, এত ভালোবেসে ফেলেছি এই শিল্পটাকে।
একদমই। তারপর তুমি এই শিল্পের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছো এবং আছো, সেটা জানবো যে কি করে এটাকে প্রফেশনালি নিয়েছো বা নিলে। তার আগে একটা কিছু শুনি কবিতা, আর এই কবিতা শুনতে শুনতে আমরা সময় হয়ে গেছে একটা বিরতির পর ফিরে এসে শুনবো প্রশ্নের বাকি উত্তর। কবিতা যেটা এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে যে কোনো জাতির মূলধন হচ্ছে কিন্তু তার মাতৃভাষা। তা আমরা বাঙালিরা আমাদের যে বাংলা ভাষা, তার যে ঐতিহ্য, তার যে স্বর্ণ ভাণ্ডার, সেটাকে এই মুহূর্তে আমরা কিভাবে ব্যবহার করছি। যে আমরা যদি আমাদের ভাষাটাকে ভালো না বাসি, আমরা কি করে বিদেশি ভাষার বলবো ভালো করে? আর বলবই বা কেন? কাজের সুবাদে বলতে পারি, কিন্তু নিজের ভাষাটাকে যদি ঠিকঠাকভাবে উচ্চারণ না করি, ঠিকভাবে বাংলা ভাষার একটা বাক্য না বলি, তাহলে কোথায় যেন লাগে। আমি কবি অরুণ মিত্রের লেখা ভাষা জননী কবিতাটা শোনাচ্ছি। জন্মের পর মার মুখের শব্দ আমার হৃৎপিণ্ডে দোলা জাগায় এবং তাকে বাজায় অন্য মুখের শব্দ। গড়ে ওঠে আমাদের হৃদয় ধ্বনি বাংলা ভাষা। তাকে রক্ষা করার জন্যে যারা প্রাণ দেয় বাংলাদেশে শিলচরে, তারা আমাদের ভাই। তাদের স্মরণচিহ্ন প্রতি বছর ভাষা শহীদ দিবস আমাদের নতুন করে সংকল্প নেবার দিন। সমস্ত আক্রমণের মুখে তোমাকে আগলে রাখবো বুক দিয়ে। বাংলার সন্তান আমরা, তুমি আমাদের ভাষা জননী। ও মা, তুমি আমাদের নয়নের মণি। হাই, আমি অগ্নিমিত্রা পল। ছোটবেলাটা কেটেছে আসানসোলে। তখন রেডিওটাই ছিল একমাত্র এন্টারটেইনমেন্ট। যাদবপুরে MBA করার সময় প্রথম ইউনিভার্সিটিতে আসা। আজ রেডিও জেইউতে এসে ভীষণ নস্টালজিক লাগছে। রেডিও জেইউ অন্যরকম কমিউনিটি রেডিও, যেখানে অনুষ্ঠান হয় মাইকেল অ্যাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে। জামদানি শাড়ি থেকে বইয়ের প্রচ্ছদ সবই এখানে আলোচনার বিষয়। সিনেমার পোস্টার নিয়ে যে অনুষ্ঠান হতে পারে ভাবতেই পারিনি। ভেবেছি রেডিও জেইউতে শোনার পর। আমি শুনি, আপনারাও শুনুন 90.8 কমিউনিটি রেডিও জেইউ। জাস্ট লিসেন, শুনতে থাকুন। আপনারা শুনছেন Community Radio JU at 90.8 megahertz. 90.8 megahertz. কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পর। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে সংস্কৃতি অনুষ্ঠান কবিতা নিয়ে রয়েছে আমি সত্যজিৎ, আর আমার সঙ্গে রয়েছে প্রণতি ঠাকুর। প্রণতিদি, ব্রেকে যাওয়ার আগে আমরা শুনছিলাম তুমি বাংলা ভাষা নিয়ে কবিতা বললে। বাংলা ভাষা নিয়ে কবিতা বললে একটু অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম কেমন একটা মনে হয় যেন নিজের জিনিস। তো হ্যাঁ, নিজের জিনিস, কিন্তু আমরা সেটাকে নিজের মতো করে কি রাখতে পারছি, ভালোবাসতে পারছি? শুধুমাত্র ওই 21শে ফেব্রুয়ারি আর 19শে মে উদযাপন করলে কিন্তু হবে না। তার কারণ যারা রক্ত ঝরিয়েছিলেন, হ্যাঁ, তারা আমাদের প্রণম্য। তাদের জন্যে তাদের যে শহীদ হওয়া, সেটাকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে হয়তো নিজের ভাষাটাকে ভালোবাসতে পারবো। কোথায় একটা ভাষাটা হারিয়ে যাচ্ছে। আর ইংরেজি ভাষা শেখার অত্যন্ত প্রয়োজন রয়েছে, কিন্তু ইংরেজিটা করতে গিয়ে ইংরেজি ভাষা শিখবো অথচ নিজের ভাষাটাকে ভালো করে জানবো না, তা তো হতে পারে না। বাঙালি বাংলা ভাষা বলতে পারবে না, এটা কেমন কথা? তাই এই মুহূর্তে আমার খুব মনে পড়ছে একটি ছড়ার কথা। সে ছড়াটি লিখেছেন অপূর্ব দত্ত। মা বললেন, রন্টি, তুমি ইংলিশে খুব উইক,
কাল থেকে প্লিজ বিষয়টাকে রপ্ত করো কুইক। বেঙ্গলিটা কি বিচ্ছিরি, যেও না ওই রিস্কে। ইফ রিকোয়ার্ড লাগিয়ে দেব আরও 6 জন মিসকে। টেকনোলজির যুগে এখন কাঁঠাল ফলছে টবে। ভাবছোটা কি বাংলা শিখে রবি ঠাকুর হবে? অফিস থেকে ফিরল বাবা, ক্লান্ত গলদ ঘর্ম। রেগে বলল, রন্টি তোমার একই অপকর্ম। তোমার লেখাপড়ায় মাসে করছি এত খরচা, তার বদলে তুমি করছো বাংলা ভাষার চর্চা। দাদু বললেন, ব্রেভো ব্রেভো, জোরসে বাজাও তুড়ি। সাধে কি আর রবিবাবুর নোবেল গেছে চুরি? না শিখলে বাংলা ভালো, ইংরেজিটাও ডাইসি। বদ হজমে ভুগছ, তবু রান্নাটা চাই স্পাইসি। যতই করো হম্বি তম্বি, ঘটাও আদ্য শ্রাদ্ধ, বাংলা ভাষা থাকবে বেঁচে, এটাই উপপাদ্য। খুব সুন্দর। কবিতাটির নাম উপপাদ্য, অপূর্ব দত্তের লেখা। অপূর্ব দত্তের লেখা, খুব সুন্দর। অপূর্বদার আরো একটি কবিতা রয়েছে এরকম, বাংলা টাংলা, অন্যরকম। আর যাক, আবার আমরা একটু আলোচনায় ফিরে আসি, আবার তারপর কবিতা শুনবো। তারপর কিভাবে তুমি এই এটাকে পেশা করলে সেটা যদি একটু বলো। না, পেশা তো অনেক পরে। আমাকে ওই যা হয় মা এবং মামা জোর করে, তখন ভীষণ ভালো ভালো আবৃত্তি প্রতিযোগিতা হতো। এই এখনকার মতন এই পাড়ায় পাড়ায় মানে প্রচুর সংখ্যায় আবৃত্তি প্রতিযোগিতা হয়। তখন সংখ্যাটা এত বেশি ছিল না, কিন্তু তার গুণগত মানটা অনেক বড় ছিল। এবং সেখানে সেই সব আবৃত্তির প্রতিযোগিতায় যারা বিচারক হয়ে আসতেন এবং যারা প্রতিযোগীও ছিলেন, মানে তারা আজকে যথেষ্ট মানে অগ্রজ শিল্পী তারা রয়েছেন। তা আমার সেই হঠাৎ করে একটি প্রতিযোগিতায় নাম দেওয়া, সেই প্রতিযোগিতার নাকি এমন একটা ব্যাপার ছিল যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী বা চতুর্থ ম্যাক্সিমাম, তারা নাকি ঘুরে ফিরে ওই 1, 2, 3-এর মধ্যেই তারা থাকতেন। নতুনরা নাকি। তা সেরকম একটি প্রতিযোগিতায় আমাকে নাম দেওয়ানো হলো। প্রথমে তো একটা হিট পর্যায়ে থাকে আর কি, প্রাথমিক যেটা নির্বাচন, হ্যাঁ ছাঁটাই পর্ব। তা সেটা তো মানে উতরে গেলাম। তারপরেই ফাইনাল যেদিন, তা আমার বেশ মনে আছে যে আমার থেকে অনেক বেশি চিন্তিত আমার মা এবং মামা। বাবা ছিলেন সাইলেন্ট সাপোর্টার, কিন্তু এরা একদম মানে অ্যাক্টিভ। এবং কবিতা নাকি আমাকে শিখতেই হবে, কবিতা আমি ভালো বলবো, এরকম একটা তাদের ধারণা। আমি গেলাম, গিয়েই আমি সেই বছর দ্বিতীয় হলাম। এই যে দ্বিতীয় হলাম, এটা ভালো হলো কি মন্দ হলো বলতে পারি না। আনন্দ তো আমার নিশ্চয়ই হয়েছিল। একটা না কোথাও একটা ব্রেক হলো, যে একদম নতুন একটি মুখ এসে মানে অনেক কৌতূহলী চোখ, মানে এবং অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছিলেন যারা বড়রা ছিলেন, বলে এ কে, এ কোথা থেকে এলো। মানে এতদিনের যে একটা টিপিক্যাল ব্যাপার ছিল সেটা ভেঙে গেল। এবারে যে ওই নেশায় পেয়ে গেল একটা, কারণ খুব স্বাভাবিক কোনো কিছুতে একেবারে নতুন জগতে ঢুকেই যদি একটা প্রাপ্তি হয়, এবং সেই প্রাপ্তিটা কিন্তু কেউ মানে হাতে তুলে দেয়নি, সেটা কিন্তু যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়েছে। তারপরে যা হয় একটু ইন্টারেস্টটা মানে বেশি হলো আর কি। তারপরে প্রতিযোগিতায়, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং কোনো না কোনো মানে স্থানে আসছি। করতে করতেই সেই সময় রবীন্দ্র সদন কর্তৃপক্ষ, তদানীন্তন যিনি প্রশাসন আধিকারিক ছিলেন শঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি আবৃত্তিকারদের নিয়ে একটা প্যানেল তৈরি করবেন ভাবলেন। এবং সেই প্যানেলে সবাই থাকবেন, নতুনদের অডিশন নেওয়া হবে, আর যারা অগ্রজ মানে প্রতিষ্ঠিত তাদের তো অডিশনের কোনো প্রশ্ন আসে না। তা আমরা সেসব অডিশনে গেলাম। সেসব অডিশনে মানে সেই অডিশনে যারা বিচারক ছিলেন, মানে এখনও ভাবলে বুকটা কেঁপে ওঠে, মানে প্রবোধ কুমার সান্যাল। তো তারপরে এমনিতেও মানে অন্যান্য যেসব প্রতিযোগিতায় গেছি, মানে যাদের সামনে বলেছি কবিতা ভাবা যায় না। তো সেই রবীন্দ্র সদনে প্যানেলভুক্ত হলাম, এবং তারপরে অনুষ্ঠানের অনেক ডাক পেতে শুরু করলাম। সেটা কিন্তু একেবারে পেশা নয়,
শুধুমাত্র ভালোবাসা। হ্যাঁ, কবিতা পড়াশুনো চলছে, তার সঙ্গে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তারপরে এমএতে ঢুকলাম, সেখানে এমএ কমপ্লিট করলাম, তারপর বিএড করলাম। কি সাবজেক্ট ছিল? আমার ইতিহাস। আমারও ইতিহাস। ও তাই? আমি ক্যালকাটা ইউনিভার্সিটির, আমার ইতিহাসের আমারও তো ক্যালকাটাই। তাই? আচ্ছা, তো ইতিহাসের ছাত্রী এবং বিএডও করলাম, ফার্স্ট ক্লাসও ছিল, কিন্তু যা হবার মানে ওই যে ভাগ্য যেখানে টেনে নিয়ে যায়, আমি একদিনের জন্যেও কিন্তু কোনো স্কুলে একটা অ্যাপ্লাইও করলাম না, স্কুলে পড়ানো হলো না, আমি চলে গেলাম একেবারে অন্য জগতে। তার কারণ কলেজে থাকতে থাকতেই তখন বিবিধ ভারতী, মানে আকাশবাণীর যেটা বিবিধ ভারতী বিজ্ঞাপনের যে চ্যানেলটার, সেখানে প্রচুর আমি কণ্ঠদান করতাম বিজ্ঞাপনের কাজের, মানে অন্যান্য প্রডিউসারের হয়ে আর কি, যারা বিভিন্ন অনুষ্ঠান করতেন তাদের আমি কণ্ঠদান করতাম। এবার করতে করতে আমার মনে হলো যে আমি অন্যের জন্য কেন এত খাটবো, আমি নিজে কেন কিছু করব না, করে আমি নিজে একটা কোম্পানি খুলে ফেললাম। আচ্ছা। সে কোম্পানি খুলে আমি প্রচুর বিজ্ঞাপনের কাজ করেছি আকাশবাণীতে, স্পন্সার্ড প্রোগ্রাম যেগুলো বড় মানে ধারাবাহিকভাবে যেগুলো হতো আর কি, সেরকমও কিছু করেছি। করতে করতে আমি ছবি তৈরির দিকে গেলাম, ছবি মানে বিজ্ঞাপনের ছবি। আচ্ছা। তখন দূরদর্শন কিন্তু সাদা কালো, আর মিডিয়ামটা ছিল কিন্তু ফিল্ম, তখন তো ডিজিটাল কোনো ভিডিওর কোনো ব্যাপার আসেনি, সাদা কালোয় বিজ্ঞাপন শুরু করলাম। তারপরে রং এলো, কালার ফিল্মেও ছবি করেছি আর কি, মানে বিজ্ঞাপনের ছবি। তারপরে কিছু তথ্যচিত্র করেছি, সেগুলো বেশিরভাগই কিন্তু কর্পোরেট ডকুমেন্টারি। আচ্ছা, সেগুলো করতাম। তার সঙ্গে আবৃত্তি চলছিল, আবৃত্তি চলছে, তখন আকাশবাণীতে যুববাণীতে ঢুকে গেছি, ওদিকে দূরদর্শনে ঘোষিকা হিসেবে এবং বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে আর কি, সব ধরনের অনুষ্ঠান করেছি, এভাবে চলতে লাগলো। আচ্ছা, এই যে কাজগুলি করেছো, দূরদর্শন বেতারে কাজ করেছো, দূরদর্শনে কাজ করেছো, এক্ষেত্রে কবিতা যেহেতু তোমার একটা সঙ্গেই ছিল, কবিতাটা কতটা হেল্পফুল ছিল এটা আমি একটু জানবো, কিন্তু তার আগে একটা কিছু শুনি। কি ধরনের কবিতা শুনতে চাও তুমি? একটু সমসাময়িক কোনো বিষয় নিয়ে যদি কিছু বলতে চাও বলো সেটা। সমসাময়িক বিষয় নিয়ে বলতে গেলে একটা মনে হয় যে একটু আগে তো বললাম আমাদের ভাষা নিয়ে একটা কবিতা, আমাকে যেটা খুব ভাবায় সেটা হচ্ছে আমাদের এই দেশটা, মানে ভারতবর্ষ তো ছোটবেলা থেকে পড়ে এসেছি যে বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। ইংরেজিতে যাকে বলা হয় ইউনিটি ইন ডাইভার্সিটি। তো সেই ভারতবর্ষ কি আর আছে? রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের ছবি এঁকে গেছিলেন ভারততীর্থ কবিতায়, বা অন্যান্য প্রণম্য ব্যক্তিরা, সেটা কোথায় গেল? আজকে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করার প্রয়াস, একটা চক্রান্ত চলছে। তো সেখানে আমি এই মুহূর্তে মনে পড়ছে একটি কবিতাটার নাম হচ্ছে ভারতবর্ষ, সমীন্দ্র ভৌমিকের লেখা। এখানে তিনটে, ওখানে তিনটে, সেখানে তিনটে ঘেউ, এই তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ। হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবাগোবা ছেলে নাম ভুলে গেছে তার দু চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরল, মারল, বলল বল জয় সিয়ারাম। ছেলেটা বলল রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরও এক দল বলল বলতো আল্লাহ আকবর। ছেলেটা বলল ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরল, মারল, বলল কোনখানে তোর ঘর? ছেলেটা বলল ভারতবর্ষ, সবরমতীর চর।
কিয়া বাত, আমার মানে রীতিমতো গায়ে কাটা দিচ্ছে শুনে, এত সুন্দর। আর যাই হোক, আমাদের সময় প্রায় শেষের দিকে আজকে, আর আবারও তোমাকে পাবো আমাদের মধ্যে কবিতা নিয়ে, গল্প নিয়ে, আড্ডা নিয়ে, এই আশাটুকু রাখছি। আর তোমাকে এই কবিতা শোনার আগে যেটা জানতে চাইছিলাম যে আজকে প্রণতি ঠাকুরকে মানুষ চিনেছে যেভাবে, তার পেছনে কবিতার কতটুকু অবদান রয়েছে বলে তুমি নিজে মনে করো? না, আমি তো মনে করি সবটাই কবিতারই অবদান। তার কারণ হচ্ছে আমাকে তো মানুষ প্রথম চিনেছে কবিতার মঞ্চে, প্রতিযোগিতার মঞ্চে, তারপরে কবিতার মঞ্চে। এখনও তো কবিতাকে আঁকড়েই রয়েছি, এখন এটাকে পেশা করে ফেলেছি। কিন্তু কবিতা বলে কোনো দিন যে মানে উপার্জন করব এটা কিন্তু মাথায় আসেনি। কিন্তু এখন এটাই, এবং এই সংক্রান্ত মানে বাচিক শিল্পের অন্যান্য যে কাজগুলো, সেটাই এখন আমার পেশা হয়ে গেছে। আমার নিজস্ব যে আবৃত্তি শিক্ষণ কেন্দ্র আছে, তার নাম হচ্ছে সূর্যাবর্ত। সেই সূর্যাবর্ততেও আমি যাদের শেখাই, আমি আসলে সত্যি কথা সত্যজিৎ, আমি কখনো না কোয়ান্টিটিতে খুব একটা বিশ্বাস করি না, কোয়ালিটিতে বিশ্বাস করি। যে সংখ্যায় প্রচুর আমি কবিতা শিখিয়ে ফেললাম বা প্রচুর ছাত্রছাত্রী, তা না, মানে যতটুকু শেখাবো, যাদের শেখাবো, সেটা তার মধ্যে যেন কোনো ফাঁক না থাকে, সেই জন্যে। বেশ। আর আমাদের তো অসাধারণ একটা আজকে অভিজ্ঞতা হলো আমার, বিশেষ করে এতটা সামনে থেকে তোমাকে পেলাম। আর এটুকু আশা রাখছি যে আবারও তোমাকে ডাকলে তোমাকে পাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর আপনাদের কেমন লাগলো আপনারাও জানান, এই অনুভূতিটা জানান। ফোন করুন 24146060 এই নাম্বারে। আমাদের মেল করুন radioju@gmail.com। ফেসবুকে আসুন www.facebook.com/radioju। আর আজকের অনুষ্ঠান শেষ করবো অবশ্যই প্রণতিদি তোমার কিছু একটা শুনতে শুনতে। হ্যাঁ, আমিও কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসের সবাইকে এবং শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো শুনছি, আপনারাও শুনবেন। আমি একটা কবিতা দিয়ে শেষ করছি। সেই কবিতাটা হচ্ছে যে আমরা মানুষরা কাঁটাতারের বেড়া করে রেখেছি দুই বাংলার মধ্যে, কিন্তু এ তো মানুষের তৈরি কাঁটাতারের বেড়া, কিন্তু আর কেউ এই বেড়াটা মানে না। এটা আশিস কুমার মুখোপাধ্যায় লেখা একটা কবিতা। ভাগ মানি না, দাগ মানি না। দুই পারে দুই বাংলা, মাঝে কাঁটাতারের বেড়া। সকাল হলে ওপারে সবই, সন্ধে হলেই ফেরা। পাসপোর্ট নেই, ভিসাও নেই, কে আর ওসব রাখি। ভাগ মানি না, দাগ মানি না, আমরা হলুম পাখি। বাংলা নাকি ভাগ হয়েছে, ভাগ বুঝি না আমি। ইচ্ছে হলেই দুপার ছুঁয়ে বৃষ্টি হয়ে নামি। এপার ওপার ভিজিয়ে দিতেই বাড়াই চলার বেগ। আটকাবে কে আমায় বলো, আমি হলুম মেঘ। বাংলা হলো দুটুকরো, বাংলা হলো দুই। রোদ বলল এই তো আমি বাংলা মাকে ছুঁই। সকাল হলে দুই পারকেই রাঙিয়ে দিয়ে যাই। ভাগের হিসেব কে আর বোঝে, বাংলা তো একটাই। ভাগ করেছ বাংলাটাকে, তাই বুঝি আক্ষেপ। আমায় কিন্তু বাধা টাধা দেয় না BSF। বিডি আরো দাঁড়িয়ে দেখে আমার আসা যাওয়া। আমি হলুম বাংলার সেই প্রাণ জুড়োনো হাওয়া। বাংলাটাকে ভাগ করতে পারবে না তো কেউ, ছলাৎ ছলাৎ বলল হেসে পদ্মা নদীর ঢেউ। ঢেউ জুড়েছে এপার ওপার, দু চোখ মেলে দেখ। ভাগ মানি না, দাগ মানি না, বাংলা আমার এক।